আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। তিস্তা পানির ন্যায্য হিস্য আদায় সহ মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট ও নীলফামারী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ আমিরুল হক। শুরুতেই যাচ্ছি লালমনিরহাটে। বাদশাহ, কতদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং সেখানকার মানুষ সে বিষয়ে কি বলছে, বিস্তারিত জানাবেন। তো লালমনিরহাটের যে তিস্তা নদী রক্ষা আন্দোলনের 48 ঘন্টা লাগাতার কর্মসূচির আয়োজন করেছে এবং এই অবস্থান কর্মসূচির আজকে কিন্তু দুপুর 2টায় উদ্বোধন হবে এবং এরই মধ্যে কিন্তু তিস্তার যে নদীর দুই তীরের 11টি পয়েন্ট রয়েছে সেই 11টি পয়েন্টে যারা অবস্থান নেবেন অর্থাৎ আপামর জনতা তারা কিন্তু আসা শুরু হয়েছে এবং গতকাল রাত্রেই কিন্তু অনেকেই চলে এসেছিল এবং এই যে স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতে 48 ঘন্টা ব্যাপী যাতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপি সহ তিস্তা পারের এবং চরাঞ্চলে যে মানুষ দীর্ঘদিন ধরে তিস্তার দুঃখে দুঃখী হয়েছে তারা কিন্তু অবস্থান নেওয়ার জন্য যে সকল প্রস্তুতি নেওয়ার প্রয়োজন সেই সকল প্রস্তুতি কিন্তু এরই মধ্যে সমাপ্ত হয়েছে। আমরা তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক যারা রয়েছেন এবং প্রধান সমন্বয়ক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে সাধারণ মানুষের যে দীর্ঘদিনের দুঃখ অর্থাৎ তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশ যে দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছে এ কারণে যে খরা মৌসুমে তিস্তার দুই তীরে লালমনিরহাট সহ 5টি জেলার মানুষ দুর্ভোগে পড়ছেন, চাষাবাদে সেচ ব্যাহত হচ্ছে। এছাড়া বর্ষা মৌসুমে কিন্তু নদীর নাব্যতা সংকট থাকার কারণে অল্প পানিতে বন্যা এবং পারের যে দুঃখ সেটি কিন্তু আসলে দীর্ঘদিনের দুঃখকে দূর করতেই কিন্তু আজকের এই যে অবস্থান কর্মসূচি শুরু হচ্ছে সেটির আয়োজন এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন তারা এই আন্দোলনকে সফল করার জন্য নানা ধরনের আয়োজন করেছেন এবং দুপুর 2টায় কিন্তু জনতার মঞ্চের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান শুরু হবে এবং এই অনুষ্ঠানের শুরুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধন করবেন এবং আজকে এই 48 ঘন্টা যে লাগাতার কর্মসূচি রয়েছে এর সমাপ্তি কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। তিস্তা নদী রক্ষা আন্দোলনের একজন সমন্বয়কের সাথে কথা বলতে চাই। এই 48 ঘন্টা আন্দোলনকে ঘিরে তারা কেমন আয়োজন করেছে জানতে চাইবো তাদের কাছে। আমার পাশে রয়েছেন আফজাল হোসেন, রক্ষা আন্দোলনের একজন সমন্বয়ক। আপনি জানাবেন আজকের এই আয়োজনের আসলে উদ্দেশ্যটা কি এবং আপনারা আয়োজনে কতটা সফল হবেন বলে বিশ্বাস করেন, কেমন লোক সমাগম হতে পারে এবং কতটি পয়েন্টে আয়োজন? আমাদের এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে তিস্তার পানির ন্যায্য হিস্যা এবং তিস্তার দুই পাড়ের যে বানবাসী মানুষ এবং ক্ষতিগ্রস্ত মানুষ এবং নিঃস্ব যে মানুষগুলো হয়েছে তাদের আর্থসামাজিক মর্যাদা উন্নয়নের লক্ষ্যে তিস্তা পারকে আমরা আধুনিক পদ্ধতিতে এই নদীকে শাসন করে একটা মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে এই লোকগুলোর দুঃখ দুর্দশা লাঘব করার জন্য আমাদের এই কর্মসূচি। এই কর্মসূচির শেষ পর্যায়ে আমরা এখন এসেছি। আমাদের আজকে কর্মসূচি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। আমাদের দাবিনামা পেশ হবে প্রথমেই, দাবিনামা পেশের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি শুরু হবে। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের ভুয়া তোলে মানুষের সাথে প্রতারণা করা হয়েছে, বাস্তবে আসলে কিছু হয়নি। সেই লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন এবং অবিলম্বে তিস্তা পানি চুক্তির দাবিতে 48 ঘন্টার এই অবস্থান কর্মসূচি পালন করছে তিস্তা বাঁচাও নদী রক্ষা কমিটির ব্যানারে। গত রাত থেকেই যারা এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তারা আসা শুরু করেছেন এবং এখানে চালু দেওয়া হয়েছে এবং থাকার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এবং আমরা সকাল থেকে যেটা দেখছি দলে দলে বিভিন্ন ব্যানারে অংশগ্রহণকারীরা আসছে এবং তাদের স্লোগান তুলছে যেটি হচ্ছে জাগো ভাই তিস্তা বাঁচাও। আপনি জানেন এই নীলফামারী ডালিয়া পয়েন্টে দুই পাশে যারা চোরের মানুষ বসবাস করে তারা বিভিন্ন সময় আতঙ্ক থাকে, সেটা বন্যা মৌসুমে হোক অথবা খরা মৌসুমে হোক। তাদের একটাই দাবি হচ্ছে এই মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করা যায় তাদের জীবন মানের উন্নয়ন ঘটবে। আমি এবারে কথা বলবো এই অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া একজন অংশগ্রহণকারীর সাথে। আপনাদের দাবি কি এবং আপনারা কি চান?
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা তিস্তাপাড়ের মানুষ আজকে একখানে হয়েছি। আমাদের শিহাব গ্রুপ অফ কোম্পানি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান চলমান থাকবে। আমরা 48 ঘন্টার আন্দোলন দিয়েছি। আমাদের যে দল থেকে ডাক আসুক না কেন, আমরা আমাদের জনস্বার্থে, দেশের স্বার্থে নদী বাঁচাও, আমাদের এই তিস্তা বাঁচাও যে আন্দোলনে ডাক দিয়েছে, আমরা এখানে সমবেত হয়েছি। বিষয়টা আপনি শুনতে পাচ্ছিলেন যে যেভাবেই হোক স্থানীয়রা এবং বিভিন্ন ব্যানারে মানুষজন আসছেন, দলে দলে আসছেন। তাদের দাবি একটা হচ্ছে যে ব্যানারেই হোক না কেন আমরা এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই এবং ন্যায্য হিস্যার তিস্তার যে পানি সেটা চুক্তি করা চাই। আর 48 ঘন্টার এই কর্মসূচির মধ্যে আজ বেলা 2টার সময় জাতীয় সময়। আপনাদের দুজনকেই ধন্যবাদ। চট্টগ্রাম ও শরীয়তপুরে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না অটোরিকশার দৌরাত্ম্য, তৈরি হচ্ছে যানজট। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল ও সাইফুল ইসলাম আকাশ। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে। পায়েল, যানজট নিরসনে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? যেমনটি বলছিলেন, চট্টগ্রাম শহরে বেড়ে যাচ্ছে যানজট। এই যানজট বাড়ার কারণ হচ্ছে যত্রতত্র গাড়ি পার্কিং। চট্টগ্রাম মোড়ে মোড়, মিনাপার বেশ, অলঙ্কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সকাল সন্ধ্যা লেগে থাকে যানজট। এই যানজটের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, নানা ধরনের জটিলতায় পড়ে এবং কর্মঘণ্টা ব্যাহত হয়। সাধারণ মানুষের ভোগান্তি যেন বেড়েই চলেছে। এই দিন দিন যানজট বাড়ার কারণ হিসেবে আমরা জানতে পেরেছি যত্রতত্র গাড়ি পার্কিং এবং সকালবেলায় স্কুল, অফিস, আদালত শুরু থেকে এবং ছুটির সময় এই যানজট বেশি হয়ে গেলে জানতে পেরেছি। সেই সাথে আমরা ট্রাফিকের সাথে কথা বলে জানতে পেরেছি চট্টগ্রাম শহরে পর্যাপ্ত গাড়ি পার্কিং সুবিধা না থাকায় এই সমস্যার সৃষ্টি হয়। সেই সাথে তিনি আমাদেরকে আরো জানিয়েছি এই ট্রাফিক পরিষ্কারের কাজ এবং গুরুত্বপূর্ণ 1,000 কোটি টাকা ব্যয়ে র্যাম্প নির্মাণের কাজের কারণে এই যানজট সৃষ্টি হয় বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রামের ইম্পর্টেন্ট একটা জায়গা সেটি হচ্ছে চট্টগ্রামের 2 নম্বর গেটে এই র্যাম্প তৈরির কাজ এখনো শেষ হয়নি। সেই র্যাম্প তৈরির কাজের কারণে স্কুল ছুটির পর এবং স্কুল শুরুর সময় এবং মানুষের কর্মস্থলে যাওয়ার সময় এই সমস্যাগুলো বেশি দেখা যায়। তিনি বলেছেন এই কাজ শেষ হলে এই ধরনের সমস্যা সমাধান হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এখনো ওই অটোরিকশার দৌরাত্ম্য বেড়েই চলেছে। দিন দিন বেড়ে চলেছে এই অটোরিকশার দৌরাত্ম্য। আরেকটি বিষয় আমাদেরকে ট্রাফিক জানিয়েছেন, সেটি হচ্ছে অবৈধ গাড়ি বেশি থাকায় বেশি অবৈধ গাড়িতে অনুমতি দেওয়াতে এই অবৈধ গাড়ি দিন দিন বাড়ছে। সেই কারণে এই যানজট সৃষ্টি হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম শহরে আমরা দেখতে পাচ্ছি সকাল সন্ধ্যা একটু বেশি যানজট লেগে থাকে। এখন একটু কম দেখা গেল সন্ধ্যাবেলায় এই যানজট একটু বেশি থাকে। সেই সাথে অফিস আদালত ছুটির পরে এই যানজটটা বাড়তে থাকে। সেই সাথে চট্টগ্রাম শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মার্কেট, রেস্টুরেন্ট এইসব বেশি হয়, তাদের পর্যাপ্ত গাড়ি পার্কিং সুবিধা না থাকে এই সমস্যা বেশি হচ্ছে বলে জানিয়েছেন আমাদের। সেই সাথে আমরা যাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা কর্মঘণ্টায় যেতে খুবই কষ্ট হয়, তাদের ভোগান্তি দিন দিন বাড়ছে। তারা চাচ্ছে চট্টগ্রাম শহরে পর্যাপ্ত গাড়ি পার্কিং সুবিধা করে দিলে তাদের বাড়িতে পার্কিং সুবিধা থাকলে এবং পর্যাপ্ত সিগন্যালগুলো আছে, সিগন্যালের সুবিধাগুলো একটু বাড়ালে, একটু নজরদারি বাড়ালে এই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন। এই যানজট নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শরীয়তপুর থেকে আকাশ। ধন্যবাদ পায়েল আপনাকে। শরীয়তপুরে দীর্ঘদিন যাবৎ অবৈধ অটো রিকশার দৌরাত্ম্য চলছিল, বিশেষ করে 5ই আগস্টের পরে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে কিন্তু এই দৌরাত্ম্য কয়েক গুণ বেড়েছে। এই মুহূর্তে অবস্থান করছে শরীয়তপুর পৌরসভার হাসপাতালের সামনে, যেখানে কিন্তু অবৈধ অটো রিকশার দৌরাত্ম্য এত বেশি যে বৈধ যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে শরীয়তপুর পৌরসভার প্রতিটি সড়ক। সেক্ষেত্রে কিন্তু আমরা শরীয়তপুর পুলিশ ট্রাফিকের তথ্য মতে আমরা
আমরা জানতে পেরেছি শরীয়তপুর পৌরসভায় রাজগঞ্জ ব্রিজ হতে মনোহর মোড় পর্যন্ত যে সড়কটি রয়েছে এখানে কিন্তু প্রায় 10 থেকে 12,000 অবৈধ অটোরিকশা চলাচল করে। সেক্ষেত্রে কিন্তু এখানে ট্রাফিক বিভাগের 2 জন সার্জেন্ট এবং 8 জন ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে এইসব অবৈধ অটো নিয়ন্ত্রণ রাখার জন্য। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা প্রতিদিনই কিন্তু 8 থেকে 10টি অটো রিক্সাকে জরিমানা করে যাচ্ছেন, তারপরেও কিন্তু থেমে নেই এই অটো রিক্সার দৌরত্ব। এতে কিন্তু যাত্রী সাধারণ যারা রয়েছে তারা কিন্তু আমাদেরকে বেশ কয়েকবারই বলেছে এই অবৈধ অটো রিক্সা আইন শৃঙ্খলার নিয়ম কানুনের তোয়াক্কা না করে এই সড়কে চালার কারণে কিন্তু তাদের বেশ সমস্যা হচ্ছে এবং ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। এবং আমরা একজন পথচারীর সাথে কথা বলার চেষ্টা করব আসলে এই যে অটোর দৌরত্ব এর ফলে আপনাদের পথচারীদের কি কি সমস্যা হচ্ছে এবং আপনারা এই নিরসনের জন্য প্রশাসনের কাছে কি চাচ্ছেন? এই অটোর কারণে আসলে জনজীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। রোডের রাস্তায় বের হলে এই অটোর কারণে রাস্তা পার হওয়া যায় না, বিশেষ করে বয়স্ক মানুষ এবং কি মহিলা মানুষ এই অটোর কারণে রাস্তায় বের হতে পারে না। এই যে মনে করেন অটো পার হতে একটা রোড পার হতে 4 থেকে 5 মিনিট লেগে যায়। এজন্য আমি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই অটোর কারণে যে রোডের সমস্যা এগুলো নিরসন করার জন্য। আগে একটা নিয়ম ছিল যে এক থানার অটো অন্য থানায় যেতে পারে না, তখন রোডে যানজট কম ছিল। যে এই কারণে এখন সারা জেলার অটো সব সময় সদরে ঢোকার কারণে এই অটোর যে যানজটটা লেগে থাকে, এই কারণে আমাদের জনজীবন সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে অটোর কারণে। আমরা রোডে ঠিকমতো চলাফেরা করতে পারি না, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। জি ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন পথচারীর কথা। পাশাপাশি আমরা শরীয়তপুর জেলার যিনি পুলিশ সুপার রয়েছে নজরুল ইসলাম, তার সাথে আমরা কথা বলে দেখেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছে শরীয়তপুরে এই অবৈধ অটো নিষিদ্ধকরণের ক্ষেত্রে কিন্তু তারা প্রতিনিয়ত এই মামলা চলমান রেখেছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পৌর কর্তৃপক্ষ সহায়তায় তারা কিন্তু অতি দ্রুত এর সমস্যার সমাধান করবেন বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল শরীয়তপুর হাসপাতাল থেকে সর্বশেষ। তোহা, ধন্যবাদ আপনাদের দুজনকে। চট্টগ্রাম ও শরীয়তপুরে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না অটোরিকশার দৌরত্ব। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েই চলেছে দালালদের দৌরত্ব। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, হাসপাতালগুলোতে দালাল মুক্ত করতে কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা নিয়েছে জানাবেন? হাসপাতালে যে দালালের দৌরাত্ম্য সেটি আসলে নতুন নয়, কারণ গত বেশ কয়েক বছর ধরে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালাল এবং প্রতারক চক্রের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তবে মাঝে মধ্যে আমরা যেটি দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বড় ধরনের অভিযান পরিচালনা করা হয়, সেখানে 20 থেকে 25 জন, আবার 11 থেকে 12 জন, আবার 30 থেকে 35 জন পর্যন্ত দালাল এবং প্রতারক চক্রের সদস্যদেরকে আটক করা হয়। তবে আটক করা হলে তারা বিভিন্ন মাধ্যমে 5-7 দিন বা 10 দিন পর কিন্তু আইনের ফাঁকফোকর দিয়ে আদালত থেকে কারাগার থেকে বেরিয়ে কিন্তু তাদের যে দালালি পেশা সেটি আবার শুরু করেন। এবং মাঝে মধ্যে আমরা দেখি প্রতি সপ্তাহে বা 2-3 দিন পর পর চমেক হাসপাতালে যে পুলিশ ফাঁড়ি রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু 1-2 জন করে দালালকে কিন্তু আটক করা হয়। এই হাসপাতাল কিন্তু চট্টগ্রাম জেলার মধ্যে সবচাইতে বড় হাসপাতাল, কারণ চমেক হাসপাতালে নগরের পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি কিন্তু কক্সবাজার, টেকনাফ, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা এইসব জেলা থেকে কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন অসুস্থ রোগী কিন্তু হাসপাতালে আসে। তাদেরকে কিন্তু বিভিন্ন ভাবে সবচাইতে বেশি কিন্তু হাসপাতালের যে 16 নম্বর ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ড, শিশু ওয়ার্ড এবং গাইনি ওয়ার্ড এইসব ওয়ার্ডে কিন্তু দালালদের তৎপরতা বেশি বলে আমরা দেখেছি। এবং বিশেষ করে হাসপাতালের আশপাশের যে যতগুলো ক্লিনিক, ল্যাব রয়েছে এসবের কিন্তু যারা প্রতিনিধি রয়েছে তারাও কিন্তু বিভিন্ন মাধ্যমে রোগীদেরকে প্রলোভন দেখিয়ে কিন্তু এখান থেকে তাদের ব্যক্তি মালিকানাধীন হাসপাতালগুলোতে নিয়ে যায়। এতে কিন্তু এখানে যারা অসহায় গরিব রোগীরা আসেন তারা কিন্তু বিভিন্ন ভাবে প্রতারিত হয়ে থাকেন। আমরা সকালে চমেক হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল তসলিম আহমেদ, ওনার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি বলেছেন, দালাল প্রতারক চক্রের ব্যাপারে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং যেসব কয়েকজন হাসপাতালের নার্স এবং কর্মকর্তা কর্মচারী যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এর আগে আমরা দেখেছি এখানে কিন্তু দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে হাসপাতাল থেকে যে সরকারি ঔষধ চোরাচালান হয় বা বাইরে
অবৈধভাবে বিক্রি করা হয় তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান পরিচালনা করা হয়েছিল এবং এতে করে হাসপাতালের যে যারা কর্মকর্তা কর্মচারীরা জড়িত ছিল তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। সবচাইতে বড় যে বিষয়টি এটা হচ্ছে যে হাসপাতালগুলোতে কিন্তু আউটসোর্সিং এর কিছু লোক কাজ করে এখানে বিভিন্ন ওয়ার্ডে থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন পয়েন্টে যারা কাজ করেন তাদের মাধ্যমে কিন্তু এসব দালাল চক্রের আলাদা একটি সিন্ডিকেট তৈরি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কারণ তাদের যে সিন্ডিকেট সেটি অনেক বড় সিন্ডিকেট, কারণ এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের অভিযান পরিচালনা করা হলে কিন্তু তাদের মাঝে এক ধরনের খোঁজ চলে যায়। পাশাপাশি আশপাশে যতগুলো প্রাইভেট হাসপাতাল রয়েছে তাদের যে প্রতিনিধিরা রয়েছেন এবং বিভিন্ন ল্যাবের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা চুক্তিভিত্তিক কাজ করেন তারাও কিন্তু এই হাসপাতাল থেকে বিভিন্ন ভাবে রোগী ভাগিয়ে নিয়ে যায়। কারণ এখানে যারা বিভিন্ন বড় অসুস্থ হয়ে বা বেশি অসুস্থ হয়ে রোগীরা আসেন তাদেরকে বিভিন্ন মাধ্যমে তারা প্রলোভন দেখিয়ে ব্যক্তি মালিকানাধীন হাসপাতাল এবং ক্লিনিক গুলোতে নিয়ে যায় এবং ওখানে তারা কমিশন প্রাপ্ত হয়ে তারা কিন্তু কাজগুলো করেন। এবং দালাল প্রতারক চক্র কিন্তু হাসপাতাল থেকে আটক হলেও তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অথবা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে 5 থেকে 7 দিন আবার অনেক ক্ষেত্রে 10 দিনের যে সাজা দেওয়া হয় বা জরিমানা দেওয়া হয় তারা সেটি দিয়ে তাদের যে আবারও কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছে। আমরা হাসপাতাল সংশ্লিষ্ট কিছু চিকিৎসকের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন হাসপাতালগুলোতে দালালদের তৎপরতার সবচাইতে বড় কারণ হচ্ছে যে আপনার হাসপাতাল এরিয়াগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেটা কিন্তু খুবই কম বলা যায়। কারণ এখানে হাসপাতালের নিজস্ব যে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে বা তাদের যে সিকিউরিটি গার্ড রয়েছে সেটার পাশাপাশি যদি বাইরের বা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা না হয় তাহলে হাসপাতালগুলোতে কিন্তু দালালদের যে তৎপরতা সেটি ধীরে ধীরে কমে আসবে। তবে চমেক হাসপাতালে দালালদের পাশাপাশি যারা বিভিন্ন পয়েন্টে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে আনসাররা দায়িত্ব পালন করেন তাদের সাথেও কিন্তু রোগীদের দীর্ঘ বারবিংতা পড়ে। কারণ এই আনসাররাই কিন্তু অনেক সময় দালালদের প্রতিনিধি হয়ে কাজ করেন। কারণ হাসপাতালগুলোতে যতগুলো আনসার সিকিউরিটি গার্ড রয়েছে তারাও কিন্তু যারা রোগীরা আসেন বিভিন্ন মাধ্যমে তারাও কিন্তু প্রতারিত হন এবং তাদের কাছ থেকে অতিরিক্ত পয়সা আদায় করে কিন্তু হাসপাতালের সিকিউরিটি গার্ড থেকে শুরু করে আনসাররা। দালালদের ব্যাপারে যদি সরাসরি অভিযান পরিচালনা করা হয় এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হয় তাহলে হাসপাতাল থেকে দালাল চক্র এবং প্রতারক চক্রের আসলে রোধ করা সম্ভব হবে। নয়তো মাস 2 মাস পর বা 15 দিন পর পর যে অভিযান পরিচালনা করা হয় সেই অভিযানে কিন্তু কোনোভাবে দালালদের হাসপাতাল থেকে নির্মূল করা যাবে না। চমেক হাসপাতাল থেকে দালালদের বিষয় নিয়ে আমার কাছে সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েই চলেছে দালালদের দৌরাত্ম্য। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। চাঁদপুর মাছঘাটে বেড়েছে ইলিশের আমদানি, কেজি প্রতি দাম কমেছে 100 থেকে 200 টাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন এবং কি বলছেন বিক্রেতারা, জানাবেন। তো সকাল থেকে চাঁদপুর মাছঘাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে। এখানে আজকে যে 1 কেজি সাইজের যে ইলিশ এবং এখানে ইলিশের আমদানি বেড়েছে গত সপ্তাহের তুলনায়, অর্থাৎ ইলিশের আমদানি বাড়ার সাথে সাথে কিন্তু দাম কমতে শুরু করেছে। আজকে কেজিতে দাম কমেছে 100 থেকে 200 টাকা। আজকে 1 কেজি সাইজের যে ইলিশগুলো সেটি বিক্রি হচ্ছে 2300 টাকা দরে, যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে 2400 থেকে 2500 টাকা দরে। আর 700 থেকে 800 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে আজকে এখানে 1600 থেকে 1700 টাকা দরে। এরপর যেটি 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা দরে। আমরা দেখেছি সকাল থেকে জেলেরা নদী থেকে মাছ ধরে ঘাটে আনছেন, সে মাছগুলোকে আড়তে তুলে নিলাম ডাকা হচ্ছে এবং নিলাম ডেকে সেগুলোকে বিক্রি করা হচ্ছে। আমি কথা বলেছি চাঁদপুরের এই যে পদ্মা মেঘনা বিশাল জলরাশি, এখানে যারা মাছ ধরেন অর্থাৎ জেলার 1.5 লক্ষাধিক জেলে, তাদের সাথে তারা আমাকে জানিয়েছেন যে আসলে তারা মা ইলিশ রক্ষা অভিযান শেষে কিন্তু তারা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না, সামান্য পরিমাণ ইলিশ কিন্তু পাচ্ছেন। এতে করে জেলেদের মুখে কিন্তু হাসি নেই। তারা আশা করেছিলেন যে মা ইলিশ রক্ষা অভিযান শেষে তারা নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবেন এবং তারা যে মৌসুমের শুরুতে তারা ঋণ করে বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে ঋণ করে তারা নৌকা এবং জাল মেরামত করেছেন সেগুলো তারা কিন্তু ধার দেনা পরিশোধ করবেন। এখানে আমি আজকে দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এসেছেন এবং ইলিশ ক্রয় করছেন। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন ইলিশের দাম এখনো কিছুটা চড়া, তো তারা আশা করছেন আগামী দিনে ইলিশের দাম আরো কমলে তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারবেন। অপরদিকে এখানে যারা বিক্রেতা রয়েছেন অর্থাৎ আড়তদার, তাদের সাথেও আমি
কথা বলেছি তারা আমাকে জানিয়েছেন আসলে এই যে মা ইলিশ রক্ষা অভিযান শেষে কিন্তু চাঁদপুর মাছঘাট ইলিশের আমদানি কম ছিল, এখন কিন্তু আমদানি বেড়েছে, অর্থাৎ আমদানি বাড়ার সাথে সাথে কিন্তু দাম কমতে শুরু করেছে। তারা আশা করছেন আগামী দিনগুলোতে অর্থাৎ আগামী সপ্তাহে ইলিশের আমদানি আরো বাড়বে এবং আমদানি বাড়ার সাথে সাথে দাম কিছুটা কমে আসবে। আরেকটু তথ্য আমি দিয়ে রাখি, এই মাস কিন্তু এই চাঁদপুরের মাছঘাটে ইলিশ বেচা কিনা চলবে, অর্থাৎ আগামী যে মার্চ এপ্রিল 2 মাস, এই কিন্তু 2 মাস কিন্তু চাঁদপুর মাছঘাটে সব ধরনের ইলিশ ধরা বন্ধ থাকবে, কারণ তখন জাটকা রক্ষা অভিযান চলবে। তো এই মাসের যে বাকি দিনগুলো আছে, এই দিনগুলোতে ইলিশের আমদানি বাড়লে কিন্তু দাম কিছুটা কমে আসবে। তো তোয়া এই ছিল চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে। আপনাকে ধন্যবাদ। চাঁদপুর মাছঘাটে বেড়েছে ইলিশের আমদানি, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফ আহমেদ। সারা দেশের ন্যায় সাভারেও চলছে অপারেশন ডেভিল হান্ট, এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে? তো আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভার মডেল থানা এবং সারা দেশের ন্যায় সাভারে যে অপারেশন ডেভিল হান্টটি পরিচালিত হচ্ছে সেটি এখন পর্যন্ত 95 জনকে গ্রেপ্তারের বিষয়টা আমাদেরকে নিশ্চিত করেছেন সাভার সার্কেলে যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন তিনি। এবং আমি এখন যেখানে রয়েছি কিছুক্ষণ পরে কিন্তু যারা সাভার থানায় গ্রেপ্তার আছে তাদেরকে কিন্তু আদালতে পাঠানো হবে। দেখতে পাচ্ছেন যে সেই আসামিদের বহন করা যেই প্রিজন ভ্যানটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে থানায় চলে আসছে। আরেকটি বিষয় জানাই যে যারা এই 95 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে কিন্তু একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে, যে যিনি এই যে আশুলিয়ায় যে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিয়ে যেই সহিংসতা হয়েছে, সেই গোলাগুলির ঘটনা ঘটেছে, সেই মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 1 রাউন্ড কিন্তু গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি সাভারে কিন্তু সাবেক যিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন মঞ্জুর আলম রাজীব, তার মামা কুটিমুল্লাকেও কিন্তু এই যে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি সাভার আশুলিয়া এবং ধামরাই থেকেও কিন্তু বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এই অপারেশন ডেভিল হান্টে। তবে সাভারে যারা বাসিন্দা রয়েছেন স্থানীয়, তারা যেটি বলছেন যে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ইতিমধ্যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এটাতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে এই শিল্পাঞ্চলে। তবে এখনো পর্যন্ত কিন্তু অনেকেই কিন্তু ধরাছোঁয়ার বাহিরে আছে। বিশেষ করে এই যে প্রকাশ্যে ফুটপাতগুলো, সাভারে একটি বড় সমস্যা হচ্ছে ফুটপাত, যেহেতু এটি শিল্পাঞ্চল। সাভারের নবীনগর, সাভার বাস স্ট্যান্ড, হেমায়তপুর এবং আশুলিয়ার বেশ কিছু অঞ্চলে কিন্তু ফুটপাত গড়ে উঠেছে এবং এটির সংখ্যাটি কিন্তু কয়েক হাজারে। এই যে ফুটপাতে যে প্রকাশ্যে প্রতিদিন রমরমা চাঁদাবাজি হচ্ছে, এই চাঁদাবাজদেরকে কেন প্রশাসন ধরছে না, এই ক্ষোভটি কিন্তু স্থানীয়দের রয়েছে যে এদেরকে কেন প্রশাসন ধরছে না, এটার পেছনে কারণ কি, কোন অদৃশ্য কারণে প্রশাসন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে করে কিন্তু চরম দুর্ভোগ পাচ্ছে প্রতিনিয়ত শিল্পাঞ্চলের মানুষ। আরেকটি বিষয় আপনাকে জানাই যে এই ডেভিল হান্ট পরিচালনার মধ্যেই কিন্তু একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে দিনে দুপুরে, যেটিতে কিন্তু 3 জনকে একদম, যারা এই ছিনতাইকারী ছিল তারা কিন্তু 3 জনকে কুপিয়ে জখম করেছে। এর মধ্যে যারা এই যে সমস্ত ব্যক্তি আহত হয়েছেন তাদের মধ্যে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও ছিলেন এবং যে বাসে এই ঘটনাটি ঘটে সেটি পুলিশ টাউন এলাকায় সাভারের, এবং প্রকাশ্যেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তো যারা স্থানীয় আছেন তারা বলছেন যে এই যে ছিনতাইকারী এবং যারা চাঁদাবাজ তাদের বিরুদ্ধেও, যেহেতু এখন অপারেশন ডেভিল হান্ট চলছে, যৌথ বাহিনী আছে এটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে, সুতরাং এদের বিরুদ্ধেও যেন ব্যবস্থা নেওয়া হয়। আপনাকে এখনকার চিত্রটি যদি দেখাই যে যারা ডেভিল হান্টে গ্রেপ্তার তাদেরকে কিন্তু এখন আদালতে প্রেরণ করছে সাভার মডেল থানা পুলিশ, সেই চিত্রটি কিন্তু আমরা দেখাচ্ছি এবং এই যে যারা গ্রেপ্তার তাদের পরিবারের অন্যান্য স্বজনদেরকেও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু থানায় উপস্থিত রয়েছেন। সেই দৃশ্যটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি।
এছাড়া শিল্পাঞ্চলে যে গোলাগুলির ঘটনাটি ঘটেছে, আপনারা জানেন যে ঝুট ব্যবসাকে নিয়ন্ত্রণ নিয়ে, যেহেতু শিল্পাঞ্চলের বড় একটি বিষয় থাকে যে ঝুট কে দখলে নিবে, ক্ষমতা পালাবদলের পর কিন্তু সেই বিষয়টি নিয়ে সকলে মরিয়া হয়ে ওঠেন। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আপনি জানেন যে দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটে, বেশ কয়েক রাউন্ড গুলি কিন্তু সেখানে ছোড়া হয় এবং দুজন পথচারী তারা কিন্তু এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই মামলাটিতে মাত্র একজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে, অন্যরা কিন্তু প্রকাশ্যেই রয়েছে। তারা কেন গ্রেপ্তার হচ্ছেন না সেটি নিয়েও কিন্তু মানুষের জনমনে প্রশ্ন রয়েছে যে কি কারণে যারা গুলি ছুড়লেন দৃশ্যমান যে দুই পক্ষ তাদের মধ্যেও কেন অন্যদেরকে এখনো গ্রেপ্তার করা যাচ্ছে না, আরো অন্যান্য যে সমস্ত অস্ত্রগুলো রয়েছে সেগুলো কেন উদ্ধার করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি এই যে সাভার থানায় যেটি জানেন যে যখন 5 আগস্টের সময় যখন অস্ত্রগুলো লুট হয়েছে এই থানা থেকে, সেই সমস্ত অস্ত্রগুলো কিন্তু এখনো সব উদ্ধার করা সম্ভব হয়নি। তো সেগুলো জন্য কিন্তু সাভারে যারা বসবাস করে তারা কিন্তু এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে যে এই অস্ত্রগুলো কখন কিভাবে কে কোথায় ব্যবহার করে সেটি নিয়ে কিন্তু জনমনে প্রচুর পরিমাণে আতঙ্ক রয়েছে, যেই কারণে কিন্তু শঙ্কার মধ্যেই এখানে যারা বসবাসকারী তারা কিন্তু বসবাস করেন। সব মিলিয়ে বলা চলে যে সেই যে ডেভিল হান্ট যেটি চলছে সেটি এই ডেভিল হান্টের পরিচালনার মধ্য দিয়ে যেন শিল্পাঞ্চলে শৃঙ্খলা ফেরানো হয় এবং যে সমস্ত অস্ত্রগুলো ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়নি সেগুলোকে যেন দ্রুত উদ্ধার করে এবং যারা চাঁদাবাজি করছে সেই সমস্ত চাঁদাবাজ এবং ছিনতাইকারীর বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটি কিন্তু স্থানীয়দের দাবি। তোয়া, আপনাকে ধন্যবাদ ইমন। সারা দেশের ন্যায় সাভারেও চলছে অপারেশন ডেভিল হান্ট। এই বিষয়ে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী দেবান ইমন। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।